গোল গোল কথা না বলে এই ভদ্রলোককে বা সৎলোককে দাগিয়ে দিয়ে ওই দালাল শ্রেণীর লোক বা যারা দুর্নীতিগ্রস্ত লোক, যেটা চেষ্টা করলো আর কি রাজ্যপালের ক্ষেত্রে, কার্তিক মহারাজের ক্ষেত্রে শ্লীলতাহানির কেস দিয়ে, আমার বাড়িতে এসছে। আমি কতবার বলবো, এটা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল। আমি সুদীপ ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলতাম, অসৎ বলতাম, জেল খেটেছিল ইত্যাদি আরো অনেক কিছু জানা আছে আমার, সেই সমস্ত নিয়ে বলতাম, প্রকাশ্যে বলতাম। কোনো দুর্নীতির সঙ্গে আমি যদি আমার কোনো যোগাযোগ থাকে সেটা যেন জনসমক্ষে আনা হয়, আর তা নাহলে যেন এই সমস্ত বলা বন্ধ করা হয়। ঠিক করবো, দলের একটা গাইডলাইন থাকবে, নির্দেশ থাকবে, সেই মতো আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি সংকল্পপত্র তৈরি করে নেতৃত্বের হাতে তুলে দেবো। তারাই সেটা প্রকাশ করবে যথাযথ সময় বাংলার মানুষের জন্য। সর্বশান্ত বঙ্গবাসী, চাকরি থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে চুরি, স্বাস্থ্যক্ষেত্রে চুরি, আসন্ন নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাক্কালেই দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে যে সংকল্পপত্র কমিটির 11 সদস্যের টিম তৈরি করা হয়েছে, যার চেয়ারম্যান পদে রয়েছেন এই মুহূর্তে তাপস রায়। কিন্তু এই ইস্তেহার পত্রতে কিভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করবে সেই খবরের জন্যই আমরা এসেছি। তাপস দা, বেঙ্গল লিবার্টি পর্দায় আপনাকে স্বাগত। এবং প্রথম যে প্রশ্ন, যে এই সংকল্পপত্র কমিটির আপনাকে চেয়ারম্যান করা হলো, কি কি রাখবেন, মানুষের জন্য কি কি কাজ করা বাকি? এক হলো দল আমাকে এরকম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়ার জন্য আমার কোনো শব্দ নেই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। দ্বিতীয়ত যে আমরা সকলেই, যে 11 জন কমিটি, তারা সকলেই চেয়ারম্যান আমি মনে করি। তৃতীয়ত এটা আমরা বসে ঠিক করব, দলের একটা গাইডলাইন থাকবে, নির্দেশ থাকবে, সেই মতো আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটি সংকল্পপত্র তৈরি করে নেতৃত্বের হাতে তুলে দেবো। তারাই সেটা প্রকাশ করবে যথাযথ সময় বাংলার মানুষের জন্য। তো প্রাথমিকভাবে এই সংকল্প যে ইস্তেহার যে পত্র, তাতে কি কি থাকবে এটা বলা যাবে না, এটা বলা উচিতও না, এটা বলা যাবেও না। এটা যেদিন প্রকাশিত হবে, প্রকাশ হওয়ার আগে কেন বলবো, আর বলা যায়ও না। সবচেয়ে প্রথম কথা হলো গতকাল কি কমিটি তৈরি হয়েছে, আর আজকেই বলতে শুরু করো যেগুলো প্রাধান্য পাওয়া উচিত বাংলার 15 বছরে যা যা ঘটেনি, এবং আমরা যে সংকল্পবদ্ধ বাংলার উন্নয়নের জন্য, বাংলার মানুষের জন্যে, এক। আর দুই হচ্ছে যে আমাদের সংকল্প হলো যে এই একটা বাংলা বিরোধী, জনবিরোধী, দুর্নীতি সর্বস্ব, দুর্বৃত্ত সর্বস্ব, পুলিশ সর্বস্ব রাজের অবসান ঘটানোর সংকল্প আমরা গ্রহণ করতে চলেছি। এই আপনাকে যে পদ দেওয়া হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে, এবং ইস্তেহার পত্রের যে সদস্যরা রয়েছেন, এই কমিটি তৈরি হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা দাবি করা হচ্ছে যে যাদের বাড়িতেই ইডি গেছে, সিবিআই গেছে বা নাম জড়িয়েছে, এরকমভাবে বলছেন যে তাদেরকেই বিজেপিতে নিয়ে গিয়ে তাদেরকে একটা করে পদ দেওয়া হচ্ছে। এটা জ্বালা যন্ত্রণা থেকে বলছে। যদি তৃণমূলের মুখপাত্রদের লজ্জা থাকতো তাহলে তারা প্রেসের সম্মুখীন হতো না বা ডিবেটে যেত না, যেটা আমরা সিপিএমের সময় শেষের কয়েক বছর যা আমরা দেখেছিলাম, তখন আমরা ডিবেটে যেতাম। ওরা প্রকাশ করছে না কেন? এই যে ইডি আমার বাড়িতে এসছে, আমি কতবার বলবো, এটা সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল। ইলেকশনের সময় আমি বলেছিলাম যে নকল বিজেপি বা বিজেপির দালালকে ভোট না দিয়ে অরিজিনাল বিজেপিকে ভোট দিন। তো এটা মমতার সম্মতি নিয়ে তো সুদীপ পাঠিয়েছিল, এবং সেটা 1 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ জানুয়ারি মাসে 2024 আমার বাড়িতে এসে, সুদীপ ব্যানার্জির বাড়ি থেকে এসে তো 3 দিনে বলে গেছিলেন। আর আমি যে নির্বাচনে দাঁড়িয়েছিলাম তাকে সেখানে তো লিখেছিলাম আমার কোনো কেস নেই। যদি থাকতো, মমতা ব্যানার্জি সুদীপ ব্যানার্জি ছেড়ে দিত না ইলেকশন কমিশনে সেটাকে ইয়ের দিন আর কি, যেদিনকে হয় নমিনেশন পেপার, সেদিনকে তো ওরা আপত্তি করতো, বাধা দিত, এবং আমার নমিনেশন পেপার যাতে ক্যান্সেল হয় সেটা চেষ্টা করতো। সেগুলো তো কোনো কিছু করেনি। আর 2 বছর তো হয়ে গেল। ইডি আমার বাড়িতে এসেছিল কি পাঞ্জাবের কোনো ঘটনা নিয়ে, মেঘালয়ের কোনো ঘটনা নিয়ে, ইউপি, বিহার, ওড়িশা, হিমাচল প্রদেশের কোনো ঘটনা নিয়ে না, এসেছিল বাংলার। এটাই দুর্ভাগ্যের এবং দুঃখের যে অসৎসঙ্গে নরকে বাস, সৎসঙ্গে স্বর্গবাস।
তো সেটা হয়েছিল। কিন্তু যারাই অসৎ তারাই কিন্তু এগুলো কখনো ডিটেইলে বলার হলে পরে আমি নিশ্চয়ই আমি সাবস্ট্যান্সিয়েট করব, আমি এস্টাবলিশ করব এবং আমি ডিটেলে বলবো। সেই মুহূর্ত যেদিন আসবে সেদিন আমি বলবো। তো সুতরাং কথা হলো যে মমতা ব্যানার্জি একজন অতি প্রতিহিংসাপরণ ভদ্রমহিলা, তিনি ছেড়ে দিতেন। তো সুতরাং বাংলারই তো কোনো ঘটনা নিয়ে ইডি এসছিল। তো আমি 23 বছর ছিলাম তৃণমূলে, প্রথম 13 বছর ক্ষমতায় দল 10 বছর ছিল না, পরে 13 বছর, তারপর 23 বছরের মাথায় আমি ছেড়ে দিলাম। তাহলে এই যে 10 বছর 11 থেকে 24 আমি তৃণমূলে যে ছিলাম, 24-এর প্রথম পর্যন্ত, তাহলে যদি আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে যারা সততার মূর্ত প্রতীক লেখেন বা বলতেন, এখন অবশ্য লেখা কেন বন্ধ হয়ে গেছে আমি জানি না, বলাও বন্ধ হয়ে গেছে, তারা আমাকে শোকজ করেনি কেন, সাসপেন্ড করেনি কেন, নিলম্বিত করেনি কেন। বা এই ঘটনা ঘটার পরও 12ই জানুয়ারি 24-এ এই ঘটনা ঘটেছিল, আর 4 মার্চ আমি রিজাইন করেছিলাম। এই যে দীর্ঘ 4 আর 3 7 সপ্তাহ কেউ আমাকে ডেকে কোনো কথা বলেনি কেন, সেটা একটা বিষয়। আর এখনও বলছি, আমি যদি কখনো কোনো দুর্নীতির সঙ্গে বা এই সমস্ত স্বজন পোষণ পর্যন্ত আমি বলছি, বা আরও যা ঘটনা এই সমস্ত ঘটে বা যে সমস্ত কারণে সমস্ত হচ্ছে, তাহলে সেগুলো তো বাংলা কেন্দ্রিকই, তো পশ্চিমবাংলার যে সরকারে থাকাকালীন, তাহলে সেগুলো তারা তো এই সমস্ত ওই গোল গোল কথা না বলে এই ভদ্রলোককে বা সৎলোককে দাগিয়ে দিয়ে কিছু ওই দালাল শ্রেণীর লোক বা যারা অসাধু অসৎ দুর্নীতিগ্রস্ত লোক, যেটা চেষ্টা করলো আর কি রাজ্যপালের ক্ষেত্রে, কার্তিক মহারাজের ক্ষেত্রে শ্লীলতাহানির কেস দিয়ে, অশোক গাঙ্গুলির মতন এরকম একজন সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষেত্রে, তো এইগুলো করে কিন্তু মানুষের কাছে, মানুষ তো চেনে জানে। মনে করুন আমি দীর্ঘ 53 বছর রাজনীতি করছি, আমি কাউন্সিলর ছিলাম, এমএলএ ছিলাম বিভিন্ন জায়গায়, আর এই বছরের জন্য মন্ত্রীও ছিলাম। যদি যেখানে যেখানে আমি ছিলাম জনপ্রতিনিধিত্ব করেছি, তো সেখানকার লোকজন এবং রাজনীতির খবর যারা রাখেন বা রাজনীতি করেন বিভিন্ন রাজনৈতিক দলে, তারা তো জানেন কে কী প্রকৃতির। তো সুতরাং তাদেরকেও আমি আহ্বান করছি, যদি কখনো কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আমি যদি কোনো ধরনের কোনো ছোট বড় মাঝারি দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে, সেটা যেন জনসমক্ষে আনা হয়, আর তা নাহলে যেন এই সমস্ত বলা বন্ধ করা হয়। তার কারণ নিজেরা আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে। কখনো কোনো বাংলায় কেন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে পুরো সরকারের এত এমএলএ, এত যুব প্রতিনিধি, ছাত্র পদাধিকারী, মন্ত্রী, মায়, শিক্ষা দপ্তর, কে দপ্তর জেল খাটছে, তারপরে তারা কোন মুখে, কতটা নির্লজ্জ হলে এখনও তারা জনসমক্ষে এসে পাবলিকলি তারা এই ধরনের কথাবার্তা বলে। আপনি যেহেতু দলের মানে কিছু কিছু জিনিসে সাপোর্ট করেননি বলেই কি এরকমভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি সুদীপ ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলতাম, অসৎ বলতাম, জেল কেটেছিল ইত্যাদি আরও অনেক কিছু জানা আছে আমার, সেই সমস্ত নিয়ে বলতাম, প্রকাশ্যে বলতাম, প্রতিবাদ করতাম। প্লাস দলেরও বহু দুর্নীতি নিয়ে, চাকরি বাকরি নিয়ে আমার কেন্দ্রে, তৃণমূল ভবনে, বিধানসভায়, যখনই যেখানে আমরা বসেছি সেখানেই তো আমি প্রতিবাদ করেছি, বলেছি তো যে এগুলো ঠিক হচ্ছে না, এগুলো হওয়া উচিত না। আমি তো তাদেরকে বলবো, করজোরে বলবো, আপনারা দয়া করে এই যে আপনারা লিখতেন সারা বাংলায়, দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত সততার মূর্ত প্রতীক, এই লেখা কেন বন্ধ হলো গত 16 বছর ধরে? এই না 16 সাল থেকে 10 বছর ধরে এই টাকাটাও কি কেন্দ্রের সরকার রং তুলি কালি কেনাতে বা যারা রাইটার সেই টাকা বন্ধ করে দিয়েছে? সেই জন্যই কি এই লেখা বন্ধ? তো সততার মূর্ত প্রতীক আমি কখনো বাংলার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে লেখাতে দেখিনি। ভারতবর্ষেরও কোনো রাজ্যের বা ভারতবর্ষেরও কোনো বড় মাপের কোনো নেতা নেত্রীকে আমি সততার মূর্ত প্রতীক লেখাতে দিইনি। এটা 18 বছর মতন লেখানো হয়েছিল, 98 থেকে 2016।
2016 থেকে কেন হঠাৎ বন্ধ হয়ে গেল? এটা আমার তৃণমূলীদের কাছে, বিশেষ করে মুখপাত্রদের কাছে আমার করজোরে আমার এটা একটা জিজ্ঞাস্য। এটা যদি জবাব তারা দেন। একেবারেই তাপস রায়, যিনি এই মুহূর্তে বিজেপির সংকল্পপত্রের চেয়ারম্যান, এবং তিনি একাধিক যে পরিকল্পনা রয়েছে এ রাজ্যের মানুষের জন্য সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং তাপস রায় যিনি প্রশ্ন করছেন যে তৃণমূল যে সততা, যে শব্দ তারা ব্যবহার করতো, সেই শব্দ তারা এখন এই 2016 সাল থেকে কেন ব্যবহার করছে না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তর দেবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।